কাজ দেওয়ার কথা বলে চুক্তি। সিলেটে বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়ারা। দিনের আলোতেই সীমান্তে চলে মহড়া, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। সংকট মোকাবেলায় সিলেটে 3টি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ। জাতীয় সঞ্চালন লাইনে 3 কোটি ঘনফুট সরবরাহের লক্ষ্যে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎস কাজে লাগানোর আহ্বান। ময়মনসিংহ বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বছর ব্যবধানে সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। প্রতিদিন হাসপাতালে আসছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত 30 গ্রাম। অবৈধভাবে বালু উত্তোলনী কারণ অভিযোগ স্থানীয়দের। জলাবদ্ধতায় দুর্ভোগে জামালপুর পৌরসভার বাসিন্দারা। এবং নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মহাপ্রয়াণ দিবসে নানা আয়োজন। পাঠকের স্মৃতিতে আজও অমলিন গল্পের জাদুকর। নেত্রকোনায় স্মরণ সভা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি মনির হোসাইন। কথিত ভালো সম্পর্ককে সামনে রেখে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী গ্রামের বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। সেসব অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে দিনের আলোতেই। এমন ভিডিও ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ বিভিন্ন সময় সীমান্তে উত্তেজনা দেখা দিলেই হচ্ছে গুলিবর্ষণ, দেশে ফিরছে মরদেহ। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো আনুষ্ঠানিক বক্তব্য। সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কারো কাঁধে বন্দুক, কারো হাতে ব্যাগ, সারিবদ্ধ হয়ে চলছে বাংলাদেশি কিশোর ও যুবকরা। এদের এই অস্ত্র ভারতীয় মেঘালয় পাহাড়ের খাসিয়া গোষ্ঠীর কাছ থেকে পাওয়া। অস্ত্র হাতে নিয়ে করা এই কিশোরের ভিডিওটি নজরে আসলে সুনামগঞ্জের দোয়ারাবাজারের সীমান্তবর্তী গ্রাম জুংগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে সময় সংবাদ। বাসতলা বিওপির আওতাধীন এই সীমান্তে গেল কয়েক বছর ধরেই ভারতের মেঘালয়ের সশস্ত্র খাসিয়া গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বাংলাদেশি কিশোর যুবকদের। প্রায় নাকি নানা ধরনের অস্ত্র বহন করতে দেখা গেছে অনেককে। তবে এর পেছনে আছে স্থানীয় একটি চক্র, যারা ভারতে কাজ দেওয়ার কথা বলে খাসিয়াদের সঙ্গে করে দিচ্ছে তাদের চুক্তি। গরু ধরে না, তো আমরা গরু বাছুর আছি বর্ডার একদম পাশাপাশি। বাগান সাফ করে 400 টাকা করে বেতন পায় সারাদিনে। এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো কারোর মাধ্যমে যাচ্ছে, তারা তো ওই খাসিয়াদের বাসা বোঝে। স্থানীয়রা বলছেন দৈনিক 600 টাকা মজুরিতে কাজের পাশাপাশি তারা পরিচিত হচ্ছেন নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে। বাংলাদেশে জায়গা নাই, আলবাবার ধান ক্ষেত করে মানুষে, এর জন্য আমরা ইন্ডিয়াতে রাখি। বন্দুক লিয়া শখ করে আর কি, আটা হয়তো একটা সেলফি নিছে। 500 টাকা রোজ নিমন তোরা আমরা আজকে 100 টাকা দিবে। শখ করে হয়তো অস্ত্রটা হাতে নিয়ে একটা সেলফি হয়তো উঠাইছে তারা। স্থানীয় যুবকদের নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের অভিযানে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক। স্থানীয় চক্রটির একজন মিসির আলী, তার বাড়িতে হাজির সময় সংবাদ। তাকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সীমান্তে এত ঘটনা, তারপরও যেন কিছুই হয়নি এমন ভাবনা স্থানীয় বাসিন্দাদের। বিজেপিকে জানাই এটা করতে পারবেও না, আর বিজেপি নিশ্চয়ই এটা জানে না। মাঝে মাঝে তাদের এখানে কাজ করতে গেলে তাদের বন্দুকটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে ধরে দেখে, কারণ আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের। সচেতন মহল বলছে দ্রুতই নিরাপদ জীবন নিশ্চিতে সীমান্তবর্তী গ্রামগুলোর যুবকদের নিয়ে ভাবতে হবে সরকারকে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদিও এটি তারা কৌতূহলবশত করেছে, বাট এটি আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আইন অপরাধ। সেই অপরাধ করার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং তাদের পরিবারকে বা অন্যান্যদেরকেও বুঝেছি যে এটি যাতে তারা না করলে কিন্তু তাদেরকে আইনের আওতায় চলে আসতে হবে। গত 5 বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্তের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে 10 জনের বেশি বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও অনেকে। পেছনে ভারতের পাহাড়, মাঝখানে গরু চড়াচ্ছেন অনেকেই। যে জায়গাটি পুরোটি নোম্যান্স ল্যান্ড, যেখানে মানুষদের বিচরণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ কাজ প্রতিদিনই করছেন এই গ্রামের মানুষজন। অনেকেই সুযোগ পেলে
ঢুকে পড়ছেন ভারতে, যা আইনত দণ্ডনীয়। পুরো ব্যাপারটি থামানো না গেলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই এলাকার যুবকরা, এমনটি মনে করছেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। গ্যাস সংকট মোকাবেলায় বছরে প্রায় ৪৫ থেকে ৬০ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করতে হচ্ছে। এমন সংকট উত্তরণে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের লক্ষ্য নিয়েছে। এজন্য নতুন ৩টি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জলে স্থলে প্রচুর গ্যাস তেল মজুত রয়েছে, সেদিকে নজর দেওয়ার আহ্বান তাদের। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি এই ডুপিটিলা ১ নম্বর গ্যাস কূপ সহ নতুন নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে। এখনও ৩টা কূপের খনন আমাদের শেষ হয়নি, ৮টা কূপের ভিতরে। তার মধ্যে একটা আছে রশিদপুর ১৩, আর ডুপিটিলা ১, কৈলাসটিলা ৯। নতুন ৩টি কূপ খননের কাজ শেষ হলে ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করার ব্যাপারে আশাবাদী কোম্পানির শীর্ষ কর্মকর্তা। আমরা এখন ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে 3টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায়, এখান থেকে আরও ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। অন্যদিকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি বন্ধ করতে হলে জলে স্থলে দ্রুত নজর দিতে হবে। সমুদ্রে বিপুল পরিমাণে গ্যাস ও তেল মজুত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেদিকে দ্রুত নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অবসরটাকে অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেশি, এবং যদি আমাদের দেশি এবিলিটি থাকে দেশি, প্লাস হচ্ছে বৈদেশিক যে কন্ট্রাক্টগুলি করে আমাদের এই কাজগুলি করতে হবে। ১৯৫৫ সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কারকৃত প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রো বাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে গ্যাস কূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগ পেট্রোল, ১২ থেকে ১৫ ভাগ অকটেন, ৯ ভাগ ডিজেল ও ২ ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এম ফরহাদ হাওলাদার। সরাসরি যাচ্ছি সেখানে। ইকরাম, দেশের জ্বালানি সম্পদ নিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমার সঙ্গে আছেন এই ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হাওলাদার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে একটু বলবেন যে দেশের যে জ্বালানি বর্তমান পরিস্থিতি কোন অবস্থায় আছে? আপনাকে ধন্যবাদ সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে দেশের জ্বালানি কোন অবস্থায় আছে এটা আপনিও জানেন, সেভারাল টাইমস কথা বলি। আমাদের জ্বালানির যে মূল সোর্স, সেটা একটা হচ্ছে আমাদের কনভেনশনাল যে ন্যাচারাল গ্যাস, সেটা, আর একটা হচ্ছে আমাদের যে সাবসিডিয়ারি সোর্সই বলি, সেটা হচ্ছে নন কনভেনশনাল, যেটা বলি আমরা সোলার বেস হতে পারে, পানি বেস হতে পারে, আর উইন্ড বেস হতে পারে। আর এছাড়া আছে আমাদের ইম্পোর্টেড কিছু গ্যাস আমরা ইম্পোর্ট করি। তো আমি বর্তমান জ্বালানি যে অবস্থা আছে, এই অবস্থায় আমাদের বাংলাদেশের এক্সিস্টিং ফিল্ড যেভাবে সাপ্লাই করতেছে, আপনারা জানেন আমাদের বর্তমান যে গ্যাস ফিল্ডগুলি আছে, যেগুলি ওল্ড গ্যাস ফিল্ড, সেখান থেকে যেই পরিমাণ প্রডিউসিং গ্যাস ছিল কিছুদিন পূর্বেও, কিন্তু ইদারিং সবগুলি আসলে ডিক্লাইনিং মোডে আছে। এটাই হওয়ার কথা, কারণ একটা গ্যাস ফিল্ড দীর্ঘদিন যখন গ্যাস প্রোডাকশন দেয় এবং সাকসেসিভ একটা সময় সে তার ওল্ড স্টেজে আসলে ওইটা থেকে গ্যাস তখন ডিক্লাইন মোডেই যাবে। তো আমাদের বাংলাদেশের জ্বালানি বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থেকে আসলে আমাদের পুরোপুরি ডিপেন্ডেন্ট অন আমাদের এক্সিস্টিং গ্যাস, বর্তমান যে গ্যাস ফিল্ডগুলো আছে যেখান থেকে আমরা তুলি। কিন্তু ফরচুনেটলি বলি, আনফরচুনেটলি বলি, আমাদের গ্যাস ফিল্ডগুলি আসলে প্রপার ম্যানেজমেন্ট বলি
এই জিনিসটা আর একটু শক্তভাবে করা দরকার, যেইটা হলে আমাদের ওখান থেকে প্রোডাকশন একটু বেশি দেওয়া যেত। সাকসেসফুলি আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও এখানে ট্যাকেল দেওয়া যেত। তো আপনি প্রায় সময় আমাদেরকে বলে থাকেন যে গভীর সমুদ্রে বা সমুদ্রে বাংলা যেখানে স্থলে যেই গ্যাস আছে তার থেকে সমুদ্রে আরও বেশি সম্ভাবনা রয়েছে এবং এটি খুব ব্যয়বহুল হতে পারে। সেই ক্ষেত্রে কি করা উচিত আপনার সমুদ্রের গ্যাস এবং তেল উত্তোলনের ক্ষেত্রে? আসলে গ্যাস বলি, তেল বলি, যেটাই বলি, এই দুইটা তোলার ক্ষেত্রে এটা দুইটাই ব্যয়বহুল। সেটা হতে পারে আপনার এই আমাদের বর্তমান অনশোরে যার বলি অফশোরে একটু বেশি। সেক্ষেত্রে আমাদের আসলে ব্যয়টা তো কনসিডার করেই আমাদের ফিল্ডে যেতে হবে। একটা ফিল্ড ডেভেলপ হলে এই ব্যয় কোনো ব্যাপার না, কিন্তু সেই দিক থেকে আমি যেটা বলবো, এই ব্যয় কমানোর আসলে আমাদের পুরোপুরি নেচারের বিরুদ্ধে কাজ করতে হয়। তো আমি বলবো সমুদ্রের ক্ষেত্রে আসলে ব্যয় কমানোর খুব একটা রাস্তা নেই, কারণ এইটা হচ্ছে পুরোপুরি আমাদের যেই সমস্ত সিস্টেমগুলো আমাদের হাতের মধ্যে তার বাইরে হচ্ছে সমুদ্র। তা আমার ইয়ে হবে যে ব্যয় নিয়ে চিন্তা না করে যে আমাদের অফশোর রিজন যেটা আছে, অফশোর আমি মায়ানমার বলি, ইন্ডিয়া বলি, ওদের পার থেকে কিন্তু ওরা ইন দ্য মিন টাইম ভালো গ্যাস তারা ওখানে অলরেডি তা ডিসকভার করছে। বিশেষ করে মায়ানমার আমাদের যে বাউন্ডারি, যে তাদের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিতে 3টা গ্যাস ফিল্ড তারা পেয়েছে। একটা তাদের মধ্যে হচ্ছে ডিপ ওশানে, এবং ডিপ ওশান 3টা বলে ওদের যে প্রজেকশন তাতে প্রায় 100 TCF গ্যাস ফিল্ড মিনস হচ্ছে বাংলাদেশে। এরকম যদি সম্ভাবনাও আমরা পাই, সেখান থেকে বলবো যে এটা বিশাল ব্যাপার। তো সেই দিক থেকে আমি বলবো 100 TCF যদি 50 TCF আমরা পাই, 30 TCF পাই, 20 TCF, তাহলে আমরা 20 ইয়ার্সের ব্যাপার। গ্যাস মিনস হচ্ছে দেশের ডেভেলপমেন্ট মিনস সিভিলাইজেশন ডেভেলপমেন্ট। সেই ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব, বর্তমান যারা দায়িত্বে আছে, আপনারা আমাদের ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা অপটিমাইজেশন অবশ্যই অপটিমাম অবস্থায় যেতে হবে, কিন্তু ইনভেস্টটা কত হবে এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের অফশোরের ডিটেইল সার্ভেটা, শ্যালো থেকে শ্যালো, মিড শ্যালো অ্যান্ড ডিপ, এই সার্ভেটা শেষ করতে হবে। দেয়ার আর টু মেনি কমপ্লেক্সিটিস, এটাকে ওভারকাম করেই আমাদের করতে। কিন্তু আমার শেষ সাজেশন হচ্ছে এইটা, যে আমরা শুধু কত ইনভেস্ট করব এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমাদেরকে আমরা শুনছিলাম বাংলাদেশের যে গ্যাস এবং তেলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাদ হাওলাদারের সঙ্গে। এই ছিল বাংলাদেশের জ্বালানি সেক্টর নিয়ে সম্ভাবনার নতুন দিগন্ত, তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। সীমান্ত জটিলতা কাটিয়ে নেত্রকোনার ভবানীপুরে শূন্যরেখায় নির্মাণ হচ্ছে সড়ক, কমবে পাহাড়ি জনগোষ্ঠী সহ বিজিবির দুর্ভোগ, উন্নত হবে শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থা। ময়মনসিংহ বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। গেল বছর তুলনায় এবারের জুন জুলাইয়ে সংক্রমণ বেড়েছে প্রায় 2 গুণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 1.5 মাসে মৃত্যু হয়েছে 4 জনের। রোগীর চাপ বাড়ায় চালু করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গগন পণ্ডিত ও শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর নমহল এলাকার বাসিন্দা রিপন কুমার দে গত 9 জুলাই থেকে জ্বর, মাথা ও শরীর ব্যথা এবং পাতলা পায়খানার সমস্যায় ভুগছিলেন। 12 জুলাই পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত। পরদিন থেকেই ঠাঁই হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 2 ছেলের পর এবার স্বামীর সুস্থতার আশায় হাসপাতালের বিছানায় প্রহর গুনছেন স্ত্রী দীপা রানী। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। জুন মাসের তুলনায় জুলাইয়ের প্রথমার্ধেই রোগী বেড়েছে 3 গুণ। গত 1.5 মাসেই ডেঙ্গু কেড়ে নিয়েছে 4 জনের প্রাণ। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আলাদা বিশেষায়িত ওয়ার্ড। সিমটম দেখা পরে আমি ডাক্তারের শরণাপন্ন হই, ডেঙ্গু টেস্ট দেয়, পরে ডেঙ্গু আইডেন্টিফাই হয়। কিছু খাইতে পারি না, পেটে ব্যথা করে, বমি বমি ভাব লাগে। ড্রেনেজ সমস্যা বেশি, তো এই কারণে এদিকে ডেঙ্গু
উৎপন্ন হইতে বেশি। ডেঙ্গু অথবা ডেঙ্গু রোগের উপসর্গও যদি লক্ষ্য করা যায়, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে তারা যদি বেশি করে পানি জাতীয় খাবার, যেমন স্যালাইন, ডাবের পানি, অথবা এখন ফলের সময় ফল বেশি করে খাইতে পারে যদি ডায়াবেটিস না থাকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বিভাগে গত বছরের তুলনায় এবার সংক্রমণ প্রায় দ্বিগুণ। 2025 সালের জুনে আক্রান্ত ছিল 63 জন ও জুলাইয়ে 196 জন, অথচ 2026 সালের জুনেই তা 90 ছাড়ায় ও জুলাইয়ের 15 তারিখের মধ্যেই আক্রান্ত দাঁড়িয়েছে 179 জনে। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের প্রত্যেক চিকিৎসককে, প্রত্যেক কনসালটেন্টকে আমাদের এই যে লেটেস্ট প্রোটোকল, সেই প্রোটোকলটা পড়াশোনা করে সেই প্রোটোকলটা অনুযায়ী চিকিৎসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নগরীতেও ডেঙ্গুর সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। গত 1.5 মাসে এখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। বাউন্ডারি রোড, মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান ও নমহল সহ বেশ কয়েকটি এলাকা এরই মধ্যে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। আমরা ড্রেন পরিষ্কার করছি, খাল বিল পরিষ্কার করছি, জঙ্গল পরিষ্কার করছি, পাশাপাশি আমাদের 50 জন শুধু মশক নিধনের কর্মী গতকালতে কাজ করতেছে। গেল অর্থ বছরে মশক নিধনে 2,30,00,000 টাকা ব্যয় করলেও 2026-27 অর্থ বছরে এই খাতে 3.5 কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জরুরি ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙা থাকায় প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এমন পরিস্থিতি। অন্যদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডের প্রায় 10,000 মানুষ। হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খান এবং জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সড়ক নাকি নদী দেখে বুঝার উপায় নেই। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সম্প্রতি হবিগঞ্জের খোয়াই নদীর তীর উপচে ভেসে যায় লোকালয়। হঠাৎ পানির তোড়ে বাড়িঘর ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বন্যার নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুর্বল হয়ে পড়ে পুরো কাঠামো। শেষ পর্যন্ত নদীর প্রবল চাপে 9 অক্টোবর রাতে ভেঙে যায় বাঁধটি। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তাদের। যারা বালু নিচে তারার কারণে এই ক্ষতিটা আমরা আসছে হয়েছে। এই বালু কেগুদেরকে উচ্ছেদ করতে হবে। যারা এসব কাজে জড়িত, আমি তাদের মানে সবার পক্ষ থেকে আমি তাদেরকে তাদের শাস্তি আমি দাবি করতেছি। এদিকে জামালপুরে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এমনকি পৌরসভার অনেক এলাকা 6 মাসই থাকে পানির নিচে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাসাবাড়ি ও ড্রেন নির্মাণই এই দুর্ভোগের কারণ। তবে জামালপুরের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হয়েছে জানায় পৌর কর্তৃপক্ষ। পানি জমার কারণে আমরা এখানে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারতাছি না। প্রথমত এখানে হাঁটা যায় না, শামুকের জন্য প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, পানিবাহিত রোগ হচ্ছে। চুলা ধরাইতে পারি না, চুলায় রান্না করতে পারি না। কোনো মৃত ব্যক্তি যদি মরে, আমরা লাশটা নিয়ে মাটি দিব, দেওয়ার মতো উপায় নাই। বিডিআর ক্যাম্পের দক্ষিণ পার্শ্ব থেকে একবারে ঝিনাই নদী পর্যন্ত, আর শফি মিয়ার বাজার থেকে গবাখাল পর্যন্ত এবং শেখের ভিটার থেকে গবাখাল পর্যন্ত, এই 3টে ড্রেন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে জামালপুর শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। সামান্য বৃষ্টি হলেই 10 নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা, পলাশতলা ও কাজীর আক এলাকার প্রায় 200 পরিবার পানিবন্দী হয়ে পড়েন। ফাতেমা শিলু, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। নতুন সংকটের সীমান্তে বন্য হাতির দল, কন্টেন্ট ক্রিয়েটর ও উৎসুক জনতার ভিড়ে হয় ক্ষিপ্ত। ফসল রক্ষায় বৈদ্যুতিক তারেও বাড়ছে মৃত্যু, সচেতনতায় মাইকিং প্রশাসনের। সীমান্ত জটিলতা শেষে নেত্রকোনার ভবানীপুর গ্রামের শূন্যরেখায় দৃশ্যমান হচ্ছে নতুন সড়ক। সোমেশ্বরী নদী শাসনের মাধ্যমে পাড় বাঁধায়ে তৈরি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে গ্রামবাসীদের চলাচলের পথ। ব্রিজ সহ সড়কটি নির্মাণ হলে অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠী সহ সীমান্তরক্ষী বিজিবির দুর্ভোগ শেষ হবে। উন্নত হবে পাহাড়ি জনপদের শিক্ষাসহ স্বাস্থ্য ব্যবস্থার। আলপনা বেগনের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট।
গ্রামের প্রধান যোগাযোগ ব্যবস্থা এখনো ভাঙাচোরা, মাটির রাস্তা, খাল বা ছড়া পার হতে ভরসা কেবল ঝুঁকিপূর্ণ কাঠ বা বাঁশের সাঁকো। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামের চিত্র এটি। দীর্ঘদিন চলাচলের সড়ক না হওয়ায় ভারতের শূন্যরেখা দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসী সহ স্থানীয়দের। শূন্যরেখা জটিলতায় সড়কের উদ্যোগ নিতে গেলেও বারবার বিএসএফ এর বাধায় পড়ে গ্রামবাসী ও বিজিবি। অবশেষে এই ভোগান্তির অবসান ঘটাতে বিজিবির মধ্যস্থতায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীর ভেতরেই জায়গা করে চলছে বাংলাদেশের অভ্যন্তরে সড়ক নির্মাণের কাজ। যদিও কাজটি করতে বালু তোলায় বাধা দেয়ায় ১ বছর পেছালেও কাজটি এখন শেষের পথে। ব্রিজ ও সড়ক নির্মাণ হলে শেষ হবে সীমান্তবাসীর দুর্ভোগ। রাস্তাঘাট সমস্যা, নতুন যে ব্রিজ আসছিল একটা সেটাও ভেঙে গেছে। স্কুলের পোলাভান আছে, এরাও যাইতে খুব কষ্ট, একজন আর ধরে ধরে যায়। রাস্তাটা থেকে আমরা অনেক সুবিধা। রাস্তা হইলে দর্শনার্থী যারা আছে তারা এলাকার লোকজন সবাই ঘুরতে পারবে, যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশের জায়গা ব্যবহার করতে পারবে। শূন্যরেখা থেকে ৫০ মিটার দূর দিয়ে ১,৪৪০ মিটার একটি সড়ক অনুমোদন করে বিজিবি। কাজটি সম্পন্ন হলে সুফল মিলবে গ্রামবাসীর বললেন বিজিবির অধিনায়ক। এদিকে ভবানীপুরে বিলীন হওয়া রাস্তার কাজ বিজিবির সহায়তায় শেষের দিকে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী। এই রাস্তাটা শেষ হয়ে গেলে আমাদের বিজিবি তথা এই ভবানীপুর গ্রামবাসীর জন্য খুবই উপকার হবে। আমরা এরকম ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই। সীমান্তবর্তী এলাকায় কাজটা করা ছিল অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু। আমরা দ্রুত গতিতে বিজেপির সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা কাজটা শেষ পর্যায়ে চলে আসছি এবং আমরা এটা হয়তো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রথম প্যাকেজে ১৩ কোটি ২৮ লাখ ও দ্বিতীয় প্যাকেজে ৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫৫ মিটার ভরাট সহ ৩৬০ মিটার নদীর পার বাঁধাই কাজ ৮০% শেষ হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। সীমান্ত এলাকায় খাবারের সন্ধানে চলাচল করা বন্য হাতির দল এখন পড়েছে নতুন সংকটে। ভাইরালের নেশায় কন্টেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষের উত্তক্তে ক্ষিপ্ত হচ্ছে প্রাণীগুলো। বাড়ছে প্রাণহানির ঝুঁকি। ফসল রক্ষার নামে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতি হত্যার ঘটনাও বাড়ছে উদ্বেগজনক হারে। সংকট নিরসনে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মাইকিং সহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে প্রশাসন। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বন্য হাতি দেখতে এখন শুধু স্থানীয় মানুষ নয়, ছুটে আসছে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা। ভিউ আর ভাইরালের নেশায় উত্তক্ত করা হচ্ছে হাতির পালকে। শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি এলাকায় দেখা মেলে এমন চিত্রের। খাবারের খোঁজে এক টিলা থেকে আরেক টিলায় ঘুরে বেড়ায় বন্য হাতির পাল। বনের খাদ্যের অভাব থাকায় প্রায় তারা নেমে আসে লোকালয়ে। খেয়ে সাবার করছে ফসলের ক্ষেত, গাছের কাঁঠাল। এমনকি কৃষকের বাড়িতে হামলা করে গোলার ধানও খেয়ে ফেলছে এসব ক্ষুধার্ত প্রাণীগুলো। তথাকথিত কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিউ আর ভাইরালের আশায় উৎসুক মানুষকে উৎসাহ দিয়ে হাতির পিছু নিয়ে তাদের চলাচলের পথে বিঘ্ন ঘটায়। কখনো হাতির খুব কাছাকাছি গিয়ে পটকা ফাটিয়ে এবং ঢিল ছুঁড়ে বিরক্ত করছে তাদের। আর সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে আতঙ্কিত ও ক্ষিপ্ত হয়ে উঠছে হাতির পাল। বাড়ছে ফসলের ক্ষতি ও প্রাণহানির ঝুঁকিও। হাতি তাড়ানোর জন্য বনের ভেতরে বৈদ্যুতিক তার সংযোগ করা হয়েছে। এতে এই তারের মধ্যে হাতি পেঁচিয়ে অনেক সময় হাতি মারা যায়। আক্রমণ করে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে এদেরকে নিবিড় করা হচ্ছে। এই জায়গা থেকে আমাদের বের আসতে হবে। হাতিকে ভয় দেখানো, বিরক্ত করা ও তাদের চলাচলের পথে বাধা সৃষ্টি করাতে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের। কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিউ ব্যবসা বাড়ানোর জন্য হাতিকে উত্ত্যক্ত করে তাদের ভিডিও করে এবং তারা তাদের ফেসবুকে বা পেজে বা গ্রুপে পোস্ট করে। আরেকটা গ্রুপ হচ্ছে যে তারা বনের জমি অবৈধভাবে দখল করে তারা সেইখানে চাষাবাদ করে থাকে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মাইকিং সহ এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। আর কন্টেন্ট ক্রিয়েটরদের ফেরাতে নিয়মিত তদারকি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা এই ক্ষেত্রে হচ্ছে যে মাইকিং এবং উঠোন বৈঠক করে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর নিরুৎসাহিত করার চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সাথেও আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে। তাদেরকে আমরা সচেতন করছি যে হাতি যেন কোনোভাবেই বিরক্ত না হয় এবং হাতি লোকালয়ে আসার পরে আমরা যেন সতর্ক থাকি। বন বিভাগের তথ্য মতে ২০১৪ সালে সীমান্তবর্তী এলাকায় ৩৩টি বন্য হাতির মৃত্যুর পাশাপাশি প্রাণ হারিয়েছে ৩৪ জন মানুষ। সময় সংবাদ, শেরপুর। সিলেটে শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া এক্সারসাইজ টাইগার লাইটিং।
সকালে জালালাবাদ সেনানিবাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। এই মহড়ার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। মহড়ায় অংশ নিচ্ছেন দুদেশের 181 জন সেনা সদস্য। আগামী 30 জুলাই শেষ হবে অনুশীলন। নেত্রকোনায় পালিত হলো নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মহাপ্রয়াণ দিবস। সকালে লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জে কালো ব্যাজ পরে 1 মিনিট নীরবতা পালন করেন ভক্তরা। পরে দোয়া মাহফিল ও পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুর বিদ্যাপীঠে শোক পালন করা হয়। এছাড়া স্মরণ কথন অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাজ দেওয়ার কথা বলে চুক্তি। সিলেটে বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়ারা। দিনের আলোতেই সীমান্তে চলে মহড়া, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। সংকট মোকাবেলায় সিলেটে 3টি গ্যাস ও তেলকূপ খননের উদ্যোগ। জাতীয় সঞ্চালন লাইনে 3 কোটি ঘনফুট সরবরাহের লক্ষ্য। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসে কাজে লাগানোর আহ্বান। এবং ময়মনসিংহ বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বছর ব্যবধানে বেড়েছে দ্বিগুণ। প্রতিদিন হাসপাতালে আসছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।